ওকে, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং স্বাগতম। তো আমরা ইতিমধ্যে হচ্ছে যে ক্লোজের বেসিক নিয়মটা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্লোজের মেইন নিয়মে আমরা মোটামুটি চলে আসব। তো আমাদের এই নিয়মগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের এই জিনিসগুলো হচ্ছে আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, কারণ আমাদের লাইফের অনেকগুলো ক্ষেত্রেই এখান থেকে আমাদের সাধারণত কোয়েশ্চেন আসবে। সো সবার জন্যই এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা প্রথমেই রুল নাম্বার R1, দ্যাটস মিন হচ্ছে আমরা রুল নাম্বার 1-এ আসি। তো আমরা মেইন নিয়মগুলো আমরা একটু আলোচনা করি। তো এখন আমরা যদি লিখি, যদি সেন্টেন্সে কোনো ক্লোজ মার্কার, তো ক্লোজ মার্কার বলতে আমরা কিন্তু জানি যে অনেকগুলো ক্লোজ মার্কার কিন্তু আমি আলোচনা অলরেডি করেছি। তাহলে আমি এখানে লিখলাম যদি সেন্টেন্সে কোনো ক্লোজ মার্কার দেওয়া থাকে তাহলে ওই ক্লোজ মার্কারকে কমপ্লিট করার জন্য একটি এক্সট্রা সাবজেক্ট এবং একটি এক্সট্রা ভার্ব লাগবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে আমাদের যদি সেন্টেন্সে কোনো ক্লোজ মার্কার দেওয়া থাকে তাহলে ক্লোজ মার্কারকে কমপ্লিট করার জন্য আমাদের কি দরকার? একটা এক্সট্রা সাবজেক্ট এবং একটা এক্সট্রা কি দরকার? ভার্ব দরকার। তার মানে আমি যতগুলো ক্লোজ মার্কার ইউজ করব, সেটা প্রিন্সিপাল ক্লোজ মার্কার হোক বা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হোক, ততগুলোকে কমপ্লিট করার জন্য আমাদের কি দরকার? একটা এক্সট্রা সাবজেক্ট এবং একটা এক্সট্রা কি দরকার? ভার্ব দরকার। তাহলে আমি যদি সিম্পলি যদি বলি যে আই নো, এরপর আমরা এখানে কি লিখলাম? দ্যাট লিখলাম। তো আমি যদি শুধু আই নো পর্যন্ত বলতাম তাহলে আমার সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয়ে যেত। তো যখন লিখলাম যে আই নো দ্যাট, তাহলে এখন আমাদের সেন্টেন্সে কিন্তু অলরেডি কি দেওয়া আছে? ক্লোজ মার্কার দেওয়া আছে। তাহলে ক্লোজ মার্কার থাকা মানেই আমাকে এটা কমপ্লিট করার জন্য কি দরকার? একটা অতিরিক্ত সাবজেক্ট দরকার, একটা অতিরিক্ত কি দরকার? ভার্ব দরকার। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই নো দ্যাট হি, তার সাথে আমি এখানে কি দিলাম? কামস। এটাই যে দিতে হবে এমনটা কিন্তু না, আমি চাইলে অন্য যে কোনো সাবজেক্ট দিতে পারি, কারণ আমরা জানি সাবজেক্ট কিন্তু সবসময় দুইটা জিনিস হয় কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। তাহলে আমি যতগুলো ক্লোজ মার্কার দিব ঠিক ততগুলো কমপ্লিট করার জন্য আমাদের কি দরকার? অতিরিক্ত সাবজেক্ট দরকার এবং অতিরিক্ত কি দরকার? ভার্ব দরকার। আমার যদি এখানে দ্যাটটা যদি না থাকতো তাহলে এই যে এক্সট্রা সাবজেক্টও দরকার হইতো না, আবার এক্সট্রা কিন্তু কি ভার্বও দরকার হইতো না। এরপর আমি যদি আরেকটা ক্লোজ মার্কার, সাপোজ আমি যদি এখানে হোয়াট দিই, তাহলে এটাকে কমপ্লিট করার জন্য কিন্তু কি হবে? আবার একটা সাবজেক্ট দিতে হবে, আবার কি দিতে হবে? আর একটা ভার্ব দিতে হবে। তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যতগুলো ক্লোজ মার্কার থাকবে ঠিক ততগুলোকে কমপ্লিট করার জন্য আমাদের কি দরকার? ততগুলো আমাদের অতিরিক্ত সাবজেক্ট লাগবে, অতিরিক্ত একটা ভার্ব লাগবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই নো দ্যাট হি কামস, তো আমি যদি বলি যে এখানে আমাদের হচ্ছে দ্যাট হি কামস, এতটুকু হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লোজ, আর এটুকু যদি আমরা বাদ দিই আমার বাকি যেটা আছে এটাই হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের সেন্টেন্সে ক্লোজ মার্কার থাকা মানেই তাকে কমপ্লিট করার জন্য অতিরিক্ত সাবজেক্ট লাগবে, অতিরিক্ত একটা কি লাগবে? ভার্ব লাগবে। আর সাবজেক্ট কিন্তু আমাদের দুইটা পার্টস অফ স্পিচ সাধারণত হয় কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। এটা আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের যতগুলো ক্লোজ মার্কার আমরা ইউজ করব ঠিক ততগুলোকে আমরা কমপ্লিট করার জন্য আমাদের ততগুলো অতিরিক্ত সাবজেক্ট লাগবে, অতিরিক্ত আমাদের কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি। তো এখন রুল নাম্বার 1-এর আমাদের একটু এক্সেপশন আছে, আমরা এক্সেপশনটা একটু দেখে নিই। এক্সেপশন, ওকে। তাহলে এক্সেপশনের ক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে আমাদের 3টা ক্লোজ মার্কার আছে। আমি কিন্তু ক্লোজের বেসিক পার্ট এটা আলোচনা করেছি। সে হচ্ছে হু, হুইচ, আর হচ্ছে আমাদের কি? দ্যাট। এই 3টার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তাকে হুটাকে ইউজ করতে হবে কার সাথে? পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে। আর হুইচ আর দ্যাট এই দুইটাকে আমরা ইউজ করব কার ক্ষেত্রে? থিং বা বস্তুর ক্ষেত্রে। ওকে, তাহলে বিষয়টা ছিল এইটাই যে হুটাকে ইউজ করতে হবে যে কোনো একটা পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে, আর হুইচ আর দ্যাট এই দুটাকে ইউজ করতে হবে কার ক্ষেত্রে? থিং বা বস্তুর ক্ষেত্রে। তাহলে আমাদের টোটাল ক্লোজ মার্কার কয়টা? 3টা। তাহলে এখন আমরা যদি লিখি এই 3টি ক্লোজ মার্কার, আমরা এখানে কি লিখলাম? এই 3টি ক্লোজ মার্কার, সবগুলো কিন্তু না, শুধুমাত্র এই 3টা। এই 3টি ক্লোজ মার্কার অনেক সময় সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আমি কিন্তু সব সময় বলিনি, আমি বলছি কিন্তু অনেক সময় সাবজেক্ট হিসেবে কি করতে পারে? কাজ করতে পারে, সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে আমাদের বিষয়টা দাঁড়ানো হচ্ছে এইটাই যে হু, হুইজ, দ্যাট এই 3টা ক্লোজ মার্কার আমাদের অনেক সময় কি সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। এখন লিখব তখন নতুন করে কোনো সাবজেক্ট সেন্টেন্সে
না দিলেও চলবে, না দিলেও চলবে। এরপর লিখব শুধু ভার্ব আনলেই, শুধু ভার্ব আনলেই ক্লোজ মার্কারটি কমপ্লিট হয়ে যাবে, ক্লোজ মার্কারটি কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে আমাদের তিনটা ক্লোজ মার্কার কিন্তু আছে, কি কি? হু ইজ দ্যাট, এই তিনটা ক্লোজ মার্কার অনেক সময় আমাদের কি সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তখন নতুন করে কোনো সাবজেক্ট সেন্টেন্সে কি নতুন করে আমাদের তখন নতুন করে কোনো সাবজেক্ট সেন্টেন্সে আমাদের কি না দিলেও চলবে। শুধু যদি আমরা ভার্ব নিয়ে আসি তাহলেই আমাদের ক্লোজ মার্কারটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই শুধুমাত্র তিনটার বেলায়, মানে এই তিনটা ক্লোজ মার্কার অনেক সময় সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, আবার অনেক সময় কিন্তু পারে না। তাহলে কখন পারে আর কখন পারে না এই জিনিসটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। তো আমরা কিন্তু শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আই নো দ্যাট হি কামস, আমি কিন্তু দ্যাটের পরে সাবজেক্ট দিয়েছিলাম, ভার্ব দিয়েছিলাম। এখন আমরা আরো কয়েকটা উদাহরণ লিখি। যেমন আমি এখানে লিখলাম দ্য ম্যান, এখানে লিখলাম হচ্ছে হু কেম হিয়ার, এরপর লিখলাম ইজ অনেস্ট। এটা আমাদের একটা সেন্টেন্স। দ্য ম্যান হু কেম হিয়ার, তার সাথে আমরা কি লিখছি? ইজ অনেস্ট। তারপর লিখি যদি আই স অ্যান ইনসেক্ট, আই স অ্যান ইনসেক্ট, তার সাথে আমি কি লিখবো? দ্যাট ওয়াজ হিয়ার, দ্যাট ওয়াজ, তার সাথে আমরা কি লিখবো? হিয়ার। আর লাস্টে যদি আমরা একটা সেন্টেন্স যদি লিখি আই নো, এরপর আমরা কি লিখলাম? হু হি ইজ। ওকে, তাহলে আমরা শুরুতে কিন্তু একটা ক্লোজ কিন্তু অলরেডি লিখেছিলাম যে আই নো দ্যাট হি কামস। তো দ্যাট হি কামসটা আমাদের কি ছিল? সাবঅর্ডিনেট ক্লোজ, আমরা কিছুক্ষণ আগে বের করেছিলাম। আর বাকি যেটা ছিল এটা কিন্তু আমাদের কি ছিল? প্রিন্সিপাল ক্লোজ ছিল। এখন আমরা তিনটা সেন্টেন্স আরো বাড়তি আকারে লিখলাম। যেমন আমি লিখলাম দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, সরি ইজ অনেস্ট। তো আমাদের একটা বিষয়, আমরা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে থেকে কিভাবে প্রিন্সিপাল ক্লোজ আর কিভাবে সাবঅর্ডিনেট ক্লোজ বের করতে হয় এটা কিন্তু আমরা জানি, যেটা আমি ক্লোজের বেসিকে আলোচনা কিন্তু করেছি। ওইটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। যে কোনো সেন্টেন্সের মধ্যে থেকে কিন্তু আমরা কি করতে পারবো? ক্লোজটাকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে আমি যখন লিখলাম যে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ অনেস্ট, তো এখানে আমরা আগে সাবঅর্ডিনেট ক্লোজটাকে বের করে নিই। হু থেকে শুরু করে কেম হিয়ার পর্যন্ত হচ্ছে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই অংশটুকু যদি আমি সেন্টেন্সের মধ্যে থেকে যদি বাদ দেই, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি? প্রিন্সিপাল ক্লোজ। আমাকে কষ্ট করে কিন্তু প্রিন্সিপাল ক্লোজটা বের করতে হবে না। এরপরেরটা যদি লিখি আই স ইনসেক্ট দ্যাট ওয়াজ হিয়ার, এখন আমাকে যদি বলা হয় এখানে সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, ইজিলি আশা করি আমরা সবাই বের করতে পারবো। দ্যাট ওয়াজ হিয়ারটা সাবঅর্ডিনেট, বাকিটা প্রিন্সিপাল। লাস্ট ওয়ান আই নো হু ইজ, তো এখানে হু ইজ এটা হচ্ছে আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লোজ, বাকিটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। সো আমরা কিন্তু এটা ইজিলি বের করতে পারবো। তবে এই সেন্টেন্সটা নিয়ে হয়তো আমাদের একটু প্রবলেম হইতে পারে, কারণ অনেকের মতে এরকম হইতে পারে যে হু থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লোজ আর দ্য ম্যানটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা বললে কিন্তু আমাদের ভুল হবে, কারণ একটা ক্লোজে সবসময় ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটাই। একটা ক্লোজের কিন্তু ফাইনাইট ভার্ব কখনোই দুইটা কিন্তু হবে না। তাহলে আমি হু থেকে শুরু করে অনেস্ট পর্যন্ত যদি বলি তাহলে ভার্ব কিন্তু দুইটা হয়ে যায়। যেমন কেম একটা ভার্ব, ইজ একটা ভার্ব। একটা ক্লোজের কিন্তু কখনোই দুইটা ভার্ব কিন্তু থাকতে পারবে না। ক্লোজ একটা মানে আমাদের কিন্তু কি? ফাইনাইট ভার্ব কিন্তু আমাদের একটাই থাকবে। এখন এই যে চারটা সেন্টেন্স, মানে আমি আগে একটা যেটা লিখেছিলাম আর বাদ বাকি তিনটা আমি লিখলাম, এই তিনটা নিয়ে আমি একটু ডিসকাস করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবো, কারণ এই জিনিসটা আমাদের কিন্তু এখানে একটু ক্লিয়ার হইতে হবে। তো আমি এখানে যেটা বলছিলাম আই নো দ্যাট হি কামস, এখানে দ্যাটের পূর্বে কিন্তু আমাদের কি নাই? কোনো নাউন বা প্রোনাউন কিন্তু নাই। বিদায় আমি কিন্তু নতুন করে কি নিয়ে আসছি? সাবজেক্ট নিয়ে আসছি। 2 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি হুর পূর্বে কিন্তু অলরেডি কি দেওয়া আছে? অলরেডি আমাদের এখানে একটা নাউন দেওয়া আছে। এরপরে কিন্তু আমি সাবজেক্ট ইউজ করি নাই। আবার পরের সেন্টেন্সে যেটা লিখলাম যে আই স ইনসেক্ট দ্যাট ওয়াজ হিয়ার, এখানে দ্যাটের পরে কিন্তু কোনো সাবজেক্ট কিন্তু আসে নাই। আর লাস্টে আমি যেটা লিখলাম আই নো হু ইজ, এখানে কিন্তু হুর পরে কিন্তু অলরেডি কি চলে আসছে? অলরেডি কিন্তু আমাদের সাবজেক্ট কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে এই যে হু ইজ দ্যাট, এই তিনটা ক্লোজ মার্কার আমাদের কখন সাবজেক্ট হিসেবে কাজ করবে? যখন দেখব এদের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া থাকবে তখন এরা সাবজেক্ট হিসেবে কাজ করে। কিন্তু যদি দেখি যে এদের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া নাই, তখন কিন্তু এরা কিন্তু কখনোই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। তাহলে আমি যদি একটু যেটা বলেছিলাম যে আই নো দ্যাট হি কামস, এখানে দ্যাটের পূর্বে কিন্তু আমরা কোনো নাউন বা প্রোনাউন পাইনি, বিধায় আমরা কিন্তু এখানে কি দিয়েছি? অলরেডি সাবজেক্টটাকে কিন্তু দিয়েছি। এরপরে আমরা দেখতে পেয়েছিলাম যে হুর পূর্বে অলরেডি একটা নাউন দেওয়া আছে ম্যান। তাহলে হুর পূর্বে যেহেতু আমাদের নাউন দেওয়া আছে, বিধায় এরপরে সাবজেক্টটা কিন্তু আমরা ইউজ করি নাই। এরপরের সেন্টেন্সে যখন বলেছিলাম যে আই স ইনসেক্ট দ্যাট ওয়াজ হিয়ার,
দ্যাটের পূর্বে অলরেডি কিন্তু আমাদের একটা কি দেওয়া ছিল, নাউন দেওয়া ছিল, বিদায় এরপরে কিন্তু আমরা কোনো সাবজেক্ট কিন্তু ইউজ করি নাই। লাস্ট ওয়ান, হুর পূর্বে কিন্তু আমরা কি পাই নাই, কোনো নাউন বা প্রোনাউন পাই নাই, বিদায় এরপরে কিন্তু আমরা অলরেডি কি ইউজ করেছি, সাবজেক্ট ইউজ করেছি। তার মানে এরা তখনই সাবজেক্ট হিসেবে কাজ করে কখন, যখন এদের পূর্বে কি থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তখন এরা সাবজেক্ট হিসেবে কাজ করে। আর যখন এদের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া থাকে না, তখন কিন্তু এরা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে না। তাহলে শুধুমাত্র এই তিনটার বেলায় আমরা এই জিনিসটা দেখব যে এদের পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে তাহলে এরা সাবজেক্ট মানে সাবজেক্ট হিসেবে কাজ করে, তখন এদের পরে সাবজেক্ট না আনলে কোনো সমস্যা নাই। আর যদি দেখি হু ইজ দ্যাটের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন নাই, তাহলে যদি আমার নাই থাকে তাহলে তো আমাদের নতুন করে কি করতে হবে, সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটু বিষয়টা বুঝতে পারলাম যে এরা তখনই সাবজেক্ট হয় যখন এদের পূর্বে কি দেওয়া থাকে, নাউন বা প্রোনাউন দেওয়া থাকে। এখন আমি তিনটা একটু এক্সাম্পল দিই, গুরুত্ব সহকারে দেখব। যেমন আমি যদি লিখি দ্য বুক, এরপর আমি লিখলাম হচ্ছে কি হুইচ ইজ গিভেন বাই ইউ ইজ হিয়ার। আর আরেকটা যদি লিখি, আরেকটা সেন্টেন্স, দ্য বুক হুইচ ইউ গিভ মি, এরপর আমি কি লিখলাম, ইজ হিয়ার। এই দুটো আগে উদাহরণ আমি একটু দিই, এরপরে আমি লাস্ট আরেকটা উদাহরণ দিব। তাহলে এই দুইটা উদাহরণ আমরা একটু মনোযোগ সহকারে দেখি। আমি একটু মার্ক করে দিলাম যাতে সবার একটু চোখে পড়ে। তো আমি এখানে লিখেছিলাম দ্য বুক হুইচ ইজ গিভেন বাই ইউ ইজ হিয়ার। আমরা জানি হুইচের পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, দ্যাটের পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, বা হুর পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে এরপরে কিন্তু নর্মালি কোনো সাবজেক্ট ইউজ করার দরকার হয় না। তাহলে আমরা হুইচের পূর্বে অলরেডি কি দেখতে পেয়েছি, দ্য বুক দেখতে পেয়েছি, এরপর আমরা সাবজেক্টটা কিন্তু দেই নেই, কিন্তু ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে করতে হয়েছে, প্যাসিভ ফর্মে। কারণ বই কিন্তু নিজে নিজে কোনো কিছু দিতে পারে না, তাকে দিতে হয়। এই জন্য আমরা ভার্বটাকে আমরা কি করছি, প্যাসিভে করেছি। এখন দ্বিতীয় নম্বরটা যদি দেখি যে আমাদের এখানে প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, তাহলে হুইচ থেকে শুরু করে মি পর্যন্ত সাবঅর্ডিনেট, আর আগেরটা হচ্ছে হুইচ থেকে শুরু করে বাই পর্যন্ত কি ছিল, সাবঅর্ডিনেট ক্লজ। কারণ ভার্বের আগে কিন্তু আমাদের কি করতে হবে, থেমে যেতে হবে। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে থেকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু অলরেডি ফাইন্ড আউট আমরা করতে পেরেছি। তো এখানে একটা বিষয়, হুইচের পূর্বে আমরা জানি নাউন বা প্রোনাউন থাকলে আমরা কিন্তু এরপরে কি করি না, সাবজেক্ট দেই না। ওকে, ভালো কথা, কিন্তু সেক্ষেত্রে ভার্বটাকে আমরা কি করছি, প্যাসিভে করেছি। কারণ হুইচটা রেফার করতেছে কাকে, বইকে। বই কিন্তু নিজে নিজে কোনো কিছু দিতে পারে না, বিধায় আমি ভার্বটাকে কোন ফর্মে করেছি, প্যাসিভে করেছি। এখন পরের যে সেন্টেন্সটা আছে আমরা দেখতে পেলাম যে হুইচের পূর্বে অলরেডি কি দেওয়া আছে, নাউন দেওয়া আছে, বিধায় এদের পরে আমাদের নর্মালি কিন্তু কোনো সাবজেক্ট ইউজ করার কথা না। এখন দেখলাম যে হুইচের পরে অলরেডি কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, সাবজেক্ট কিন্তু দেওয়া আছে অলরেডি, ইউ। তাহলে এখন অনেকেই আমাকে কোশ্চেন করতে পারে যে এরকম হুইচের পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে এদের পরে আমি কেন সাবজেক্ট নিয়ে আসবো, কেন আমি এখানে ইউ দিলাম, আমি তো এখানে ইউটা না দিলেও হইতো, কারণ হুইচের পূর্বে তো অলরেডি আমাদের একটা নাউন দেওয়া আছে, বুক। আমার লজিকটা হচ্ছে হুইচ এবং দ্যাট এই দুইটা আমরা কার ক্ষেত্রে ইউজ করে থাকি, বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা আমরা কিন্তু সবাই জানি যে হুইচ আর দ্যাট এগুলো আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, বস্তুবাচকের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে হুইচ এবং দ্যাটের ক্ষেত্রে আমাদের ইচ্ছা যে আমি এরপরে সাবজেক্ট আনলেও আনতে পারি, না আনলেও কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস আমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে হুইচের পরে যদি আমি কোনো সাবজেক্ট যদি না নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের ভার্বটা কিন্তু কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তার মানে আমাদের ভি প্যাসিভ মানে আমাদের ভার্বটা কোথায় থাকবে, ভার্বটা কিন্তু প্যাসিভ করতে হবে। আর আমি যদি মনে করি যে না, আমি সাবঅর্ডিনেট ক্লজটাকের ভার্বটাকে আমরা প্যাসিভ করব না, অ্যাক্টিভ করব, তাহলে আমাদের হুইচ বা দ্যাটের পরে আমরা কি করব, একটা ব্যক্তিবাচক অবজেক্ট কিন্তু নিয়ে আসব। আমি এখানে ইউ দিয়েছি, কেউ যদি এখানে সামওয়ান দেয়, কেউ যদি এখানে দিয়ে দেয়, তাতে কিন্তু কোনো সমস্যা কিন্তু নাই। কারণ আমরা জানি ব্যক্তিবাচক সাবজেক্টের পরে অধিকাংশ ক্ষেত্রে ভার্বটা আমাদের কি হয়, অ্যাক্টিভ হয়। আর বস্তুবাচক সাবজেক্ট হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্বটা কি হয়, প্যাসিভ হয়। যেমন আগেরটাতে আমি কিন্তু সাবজেক্ট দেই নাই, কিন্তু সেক্ষেত্রে আমাদের ভার্বটাকে কিন্তু অলরেডি কি করতে হয়েছিল, প্যাসিভ করতে হয়েছিল। তাহলে আমরা এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝলাম যে হুইচ আর দ্যাটের ক্ষেত্রে আমাদের ইচ্ছা যে আমি এরপরে সাবজেক্ট আনলেও সমস্যা নাই, না আনলেও কিন্তু কোনো সমস্যা কিন্তু নাই। এটা শুধুমাত্র হুইচ এবং দ্যাটের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যদি দেখি হুইচ বা দ্যাটের পূর্বে নাউন বা প্রোনাউন দেওয়া আছে, তাহলে আমি এরপরে সাবজেক্টটাকে অ্যাভয়েড করব, কিন্তু আমার ভার্বটাকে অবশ্যই কি করতে হবে, প্যাসিভ। আর আমি যদি মনে করি যে না, যে আমাদের ভার্বটাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে হুইচ বা দ্যাটের পরে অবশ্যই আমাদের কি করতে হবে, একটা ব্যক্তিবাচক সাবজেক্ট কিন্তু কি করতে হবে, নিয়ে আসতে হবে। তাহলে এটা গেল হুইচ আর দ্যাটের জন্য। বাট আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে যে হুর পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, যেমন আমি যদি এখানে লিখি যে ইট ইজ আই হু
সলভ দ্য প্রবলেম, হু সলভ দ্য প্রবলেম। তাহলে এই সেন্টেন্সটা যদি আমি একটু খেয়াল করি, একটু উপরে লিখলাম কারণ এখানে স্পেস ছিল না তাই। তো আমি এখানে লিখলাম যে ইট ইজ আই হু সলভ দ্য প্রবলেম। আমাকে যদি বলা হয় এই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, আমরা কিন্তু বের করতে পারি। হু থেকে শুরু করে আমাদের প্রবলেম পর্যন্ত হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, আমি সংক্ষেপে এসসি দিয়ে লিখলাম। আর সাবঅর্ডিনেট ক্লজের অংশটুকু যদি বাদ দেই, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে আমাকে কষ্ট করে কিন্তু প্রিন্সিপাল ক্লজ খুঁজে বের করা কোনো দরকার নাই, কারণ আমাদের একটা সেন্টেন্সের সর্বপ্রথম কাজ হচ্ছে কাকে বের করতে হবে, সাবঅর্ডিনেট ক্লজটাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুর পূর্বে অলরেডি কি দেওয়া আছে, আমাদের একটা প্রোনাউন দেওয়া আছে আই। তো আমরা যেটা হুইস এবং দ্যাটের ক্ষেত্রে দেখেছিলাম যে হুইসের পূর্বে যদি বা দ্যাটের পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, তাহলে এদের পরে কিন্তু আমাদের নাউন বা প্রোনাউনের দরকার নাই। ওকে, এটা হুইস এবং দ্যাটের ক্ষেত্রে আমরা চাইলে সাবজেক্ট আনলেও পারি, না আনলেও কিন্তু কোনো সমস্যা ছিল না। এবং সেক্ষেত্রে আমাদের হুইসের পরে সাবজেক্ট না আনলে ভার্বটা হবে প্যাসিভ, আর আমি যদি হুইস বা দ্যাটের পরে সাবজেক্ট নিয়ে আসি সেক্ষেত্রে ভার্বটা কি হবে অ্যাক্টিভ। বাট একটা কথা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে হুর পূর্বে যদি কোনো নাউন বা প্রোনাউন দেওয়া থাকে তাহলে আমি এরপরে কিন্তু কোনো সাবজেক্ট আনতে পারবো না। কেউ যদি আমরা এখানে এইভাবে লিখি যে ইট ইজ আই হু হি সলভ দ্য প্রবলেম, হু দিলাম, সামওয়ান দিলাম, মানে যে কোনো একটা সাবজেক্ট দিলাম, এটা কিন্তু আমাদের লেখা যাবে না। এটা আমরা সর্বোপরি একটু মনে রাখবো যে হুর পূর্বে যদি নাউন বা প্রোনাউন দেওয়া থাকে, এরপরে আমি কোনো ধরনের ব্যক্তিবাচক সাবজেক্ট হোক, বস্তুবাচক সাবজেক্ট হোক, আমি কিন্তু কোনোটাই কিন্তু কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। হুর ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রিক্ট, এটা আমাদের মানে মানতেই হবে যে হুর পূর্বে নাউন বা প্রোনাউন থাকলে আমি এরপরে কোনো সাবজেক্ট ইউজ করতে পারবো না। আর হুইচ আর দ্যাটের ক্ষেত্রে আমাদের ইচ্ছা যে আমাদের হুইচ বা দ্যাটের পরে সাবজেক্ট দিলেও চলে, না দিলেও কিন্তু আমাদের কোনো সমস্যা কিন্তু আমাদের নেই। তাহলে আমরা আশা করি এই বেসিকের যে নিয়মটা এক্সেপশন আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর আমাদের এই এক্সেপশন যে নিয়মটা আছে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে আশা করি আমরা বেসিক এর যে মেইন রুলটা আমরা মোটামুটি দেখলাম, আমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমাদের মেইন রুল এটা ছিল 1। তো মেইন রুল 1 হচ্ছে আমাদের এতটুকু পর্যন্তই। নেক্সটে আমরা মেইন রুল 2 নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা শুরু করছি হচ্ছে আমাদের ক্লজের মেইন যে নিয়মটা ছিল সেখান থেকে আমাদের রুল নাম্বার 2তে যেটা থাকবে। তো আমি যদি একটু লিখি, আগে একটু বিষয়টা একটু লিখে নেই। সেটা হচ্ছে শুধু কমার বিষয়টা তো আমরা জানি, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। শুধু কমা দিয়ে কখনোই দুটি ক্লজ আমাদের কি করা যাবে না, যুক্ত করা যাবে না। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে শুধু কমা দিয়ে কখনোই আমরা কি করতে পারবো না, দুটি ক্লজকে যুক্ত করা যাবে না। এখন লিখব দুইটি ক্লজকে যুক্ত করতে চাইলে, দুইটি ক্লজকে আমাদের কি যুক্ত করতে চাইলে এরপর আমরা লিখব হচ্ছে কি সুইটেবল মানে আমরা জানি যেটা উপযুক্ত বা যেটা ম্যাচ করে এরকম টাইপের। দুটি ক্লজকে যুক্ত করতে চাইলে সুইটেবল আমাদের কি লাগবে, ক্লোজ মার্কার লাগবে। তো আমরা কিন্তু বেসিক নিয়মে ক্লোজ মার্কারের অনেকগুলো নিয়ম বলেছিলাম, সুইটেবল ক্লোজ মার্কার লাগবে। ওকে, তো আমি বেসিক কথাগুলো এখানে লিখে ফেললাম যেটা আমাদের দরকার। তাহলে আমি যেটা বলছিলাম যে শুধু কমা দিয়ে আমরা কিন্তু কখনোই দুইটা ক্লজকে আমরা কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না। তো আমি যদি দুইটা ক্লজকে যদি যুক্ত করতে যাই তাহলে আমাদের অবশ্যই কি দরকার, সুইটেবল ক্লোজ মার্কার দরকার। সেটা আমাদের কি প্রিন্সিপাল ক্লোজ মার্কার হোক বা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হোক, নট ফ্যাক্টর। তবে ক্লোজ মার্কার কিন্তু অনেক, আমরা যখন বেসিক নিয়মে ক্লোজ মার্কারগুলো লিখেছিলাম অনেক কিন্তু ক্লোজ মার্কার ছিল, যে কোনো একটা মন চাইলে কিন্তু ইউজ করা যাবে না, যেটার সাথে আমাদের সেন্টেন্সের অর্থটা আমাদের মিনিংয়ে মিলবে, ওইটাকে কিন্তু আমাদের কিন্তু ইউজ করতে হবে। তো আমি একটু উদাহরণ দিই, তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো। যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম যে হি ডিড নট, এখানে আমরা কি দিলাম ওয়ার্ক, এরপরে আমি লিখলাম হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমি এখানে কি লিখতেছি রিওয়ার্ডেড। তাহলে একটু যদি খেয়াল করি যে হি ডিড নট ওয়ার্ক, এরপর কমা দিয়ে আমরা কি লিখছি হি ওয়াজ রিওয়ার্ডেড। এখন আমাদের এই সেন্টেন্সটা আমরা আগে বিবেচনা করব সেন্টেন্সটা সঠিক না ভুল, তারপর আমরা বাদবাকি আলোচনাতে যাব। একটা সেন্টেন্সে কয়টা ক্লোজ আছে আমরা কিভাবে বুঝবো, যতগুলো আমার ফাইনাইট ভার্ব থাকবে। তো ফাইনাইট ভার্ব সম্পর্কে কিন্তু আমরা বেশ কিছু আলোচনা করেছি যে ইনফিনিটিভ, জেনারেল, পার্টিসিপল, এই তিনটা ছাড়া আমাদের পৃথিবীতে যতগুলো ভার্ব আছে সবগুলো কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে এই সেন্টেন্সে আমাদের দুটো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে ডিড নট ওয়ার্ক আর হচ্ছে কি ওয়াজ রিওয়ার্ডেড। তাহলে আমার সেন্টেন্স কিন্তু একটা, বাট ক্লজ কিন্তু হচ্ছে এখানে কয়টা, দুইটা।
অর্থাৎ আমাদের একটা সেন্টেন্সে দুটো পার্ট কিন্তু দেওয়া আছে, এখানে সেন্টেন্স কিন্তু দুইটা না। অনেকে কিন্তু এই দুইটা জিনিস আমরা ভুল করি, যে আমরা ক্লজ মানেই মনে করি কিন্তু দুইটা সেন্টেন্স, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা না। আমার সেন্টেন্স কিন্তু এখানে কয়টা, একটা, বাট ক্লোজ কয়টা, দুইটা। মানে এই সেন্টেন্সের দুইটা অংশ বা দুইটা পার্ট আছে, কারণ ক্লোজ মানে কিন্তু আমাদের কি একটা বাক্যের অংশ। তাহলে আমাদের এখানে সেন্টেন্স একটা আমরা পেয়েছি, বাট আমরা এখানে ক্লোজ পেয়েছি কয়টা, দুইটা। তাহলে একটা সেন্টেন্সে যদি একটা ক্লোজ থাকে তাহলে আমার কিন্তু কোনো প্রবলেম নেই, আমার কিন্তু কোনো ক্লোজ মার্কার ইউজ করতে হবে না। আমার প্রবলেমটা হচ্ছে ওইখানেই, যখন হচ্ছে আমাদের একটা সেন্টেন্সে যখন দুইটা ক্লোজ আসবে, মাস্ট বি আমাকে কি ইউজ করতে হবে, ক্লোজ মার্কার ইউজ করতে হবে। এখন আমি সেটা প্রিন্সিপাল ক্লোজ মার্কার দেই বা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দিই, নট ফ্যাক্টর, তবে আমাকে এমন একটা ক্লোজ মার্কার ইউজ করতে হবে যার সাথে সেন্টেন্সের অর্থটা কি মিলে যায়। যেমন এখানে আমি দেখলাম যে সে কাজ করে নাই, তারপর সে কি হয়েছে, পুরস্কৃত হয়েছে, তার মানে কি অপোজিট রিলেশন, মানে একটা পজিটিভ অর্থ আর একটা হচ্ছে কি নেগেটিভ অর্থ। তাহলে এখানে আমরা চাইলে যে কাজটা করতে পারি, আমরা এখানে দো দিতে পারি। যেমন আমি যদি বলি দো হি ডিড নট ওয়ার্ক, এরপর আমি কি লিখতে পারি, হি ওয়াজ রিওয়ার্ডেড। হি ওয়াজ, তার সাথে আমি কি লিখতে পারি, রিওয়ার্ডেড দিয়ে দিলাম। আর দো অল দো একই জিনিস, যে জায়গায় আমি দো দিতে পারবো সে জায়গায় কিন্তু আমি চাইলে কি দিতে পারবো, অল দোটাও দিতে পারবো। ওকে, আর আরেকটা বিষয়, দো অল দো দুইটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যদি আমি সেন্টেন্সের শুরুতে দেই, তাহলে দুইটা ক্লোজের মাঝখানে কিন্তু মাস্ট বি আমাদের কি দিতে হবে, কমা দিতে হবে, এই কমা চিহ্নটা দিতে হবে। এখন আমি যদি চাইলে যে আমাকে যে এখানে শুরুতেই দিতে হবে ক্লোজ মার্কারটা, এমনটা কিন্তু না, আমি চাইলে কিন্তু কোথায় মাঝেও দিতে পারবো, আমি ক্লোজ মার্কার কিন্তু মাঝেও দিতে পারবো, এমন বাধ্যবাধকতা কিন্তু নেই। তাহলে আমি যদি লিখি হি ডিড নট ওয়ার্ক, এরপর আমি এখানে কি লিখলাম, দো হি ওয়াজ রিওয়ার্ডেড। ওকে, এখানে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই। আর আমরা কিন্তু এখানে কমাটা দিইনি, কেন দিই নাই, কারণ আমি এই যে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারটা কোথায় ইউজ করছি, সেন্টেন্সের মাঝে ইউজ করেছি। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে আমাদের সেন্টেন্সে কমা দেওয়ার দরকার হয় না, বাট আমি যখন শুরুতে ইউজ করব তখন মাস্ট বি কিন্তু আমাদের কি করতে হবে, ক্লোজ মার্কারটা দিতে হবে। আর আমাকে যদি বলা হয়, এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি ডিড নট ওয়ার্ক দো হি ওয়াজ রিওয়ার্ডেড, এটা কি সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড, আর এটা কিন্তু আমরা ইজিলি কিন্তু ডিসাইড করতে পারবো, কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কিভাবে বুঝলাম, কারণ এই যে দোটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার। সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার যে সেন্টেন্সে থাকে সেটাকে আমরা কি বলে থাকি, কমপ্লেক্স সেন্টেন্স আমরা বলে থাকি। তাহলে এই সেন্টেন্সটা প্রথম যেটা আমরা লিখছিলাম, দিস ইজ কি ইনকারেক্ট, কারণ আমি শুধুমাত্র কমা দিয়ে কি করছিলাম, দুইটা ক্লজকে কিন্তু যুক্ত করেছিলাম, বাট বাদ বাকি দুইটা যেটা আছে এই দুইটা কিন্তু আমাদের কি কারেক্ট সেন্টেন্স, এই দুটোই কিন্তু আমাদের কিন্তু কারেক্ট। আমি পাশে লিখে দিলাম যাতে আমাদের বুঝতে একটু সুবিধা হয়। আমি দুইটা সেন্টেন্সে কিন্তু কি ইউজ করেছি, সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার ইউজ করেছি। আমি কিন্তু বলেছিলাম সুইটেবল ক্লোজ মার্কার। সুইটেবল ক্লোজ মার্কার আমার প্রিন্সিপাল ক্লোজ মার্কার হইতে পারে, আবার কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার হইতে পারে। বাট আমাদের একটা বিষয় যে প্রিন্সিপাল ক্লোজ মার্কারটা আমরা সাধারণত সেন্টেন্সের কোথায় মাঝামাঝি ইউজ করি। যেমন আমি সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার শুরুতেও দিয়েছিলাম, আবার মাঝেও দিয়েছি, কিন্তু প্রিন্সিপাল ক্লোজ মার্কার যে কটা লিখেছিলাম নিশ্চয়ই মনে আছে, অ্যান্ড, অর, বাট এবং সো, এই চারটাকে আমরা কি বলেছিলাম, প্রিন্সিপাল ক্লোজ মার্কার। তো আমি যদি এদেরকে ইউজ করতে চাই, আমি কোথায় ইউজ করব, মাঝে ইউজ করব। তো আমি জানি দো অল দো যেখানে বসে সে জায়গায় আমি প্রিন্সিপাল ক্লোজ মার্কার শুধুমাত্র কি বাট ইউজ করতে পারবো। তাহলে আমি এখানে লিখলাম হি ডিড নট ওয়ার্ক বাট হি ওয়াজ রিওয়ার্ডেড, তাও কিন্তু আমাদের সেন্টেন্সটা কিন্তু সঠিক। কেন, আমার সেন্টেন্সে দুটো ক্লোজ আছে এবং আমি তার জন্য কি করেছি, ক্লোজ মার্কার কিন্তু ইউজ করেছি, তাহলে এটা সেন্টেন্সটা আমাদের কি বলছি, কারেক্ট। এটা আমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে, কারণ আমরা জানি যে সেন্টেন্সে আমাদের কি থাকে, প্রিন্সিপাল ক্লোজ মার্কার থাকে, সেটাকে আমরা কি বলে থাকি, কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। তো অ্যান্ড, অর, বাট এবং সো যেহেতু প্রিন্সিপাল ক্লোজ মার্কার এবং আমার সেন্টেন্সে কি দেওয়া আছে, বাট দেওয়া আছে, নির্দ্বিধায় এটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড সেন্টেন্স বলবো। তাহলে আমার এই তিনটা সেন্টেন্সে কিন্তু সঠিক, কিন্তু প্রথম সেন্টেন্সটা আমাদের ভুলটা কি ছিল, কারণ আমি একটা সেন্টেন্সে দুটো ক্লোজ দিয়েছিলাম বাট কোনো ক্লোজ মার্কার কিন্তু দেই নেই। আমি কমা দিতে পারবো, তাতে কোনো সমস্যা নাই, বাট আমাকে মাস্ট বি কি করতে হবে, আমাকে একটা ক্লোজ মার্কার মাস্ট দিতে হবে। এই সেন্টেন্সটা আমি আরেকভাবে কারেকশন করতে পারি, সেটা হচ্ছে কি, তো এই সেন্টেন্সটা আমি কি করতে পারবো, আরেকভাবে কিন্তু আমরা কারেকশন করতে পারবো। যেমন আমি যদি লিখি হি ডিড নট, এরপর আমরা কি লিখলাম ওয়ার্ক, মাঝখানে আমরা এখানে কি দিব, একটা সেমি কমা দিব, কারণ সেমি কমাটা কার মতো কাজ করে, ফুল স্টপের ন্যায় কাজ করে। তো সেমি কমা দিলাম, দিয়ে আবার কিন্তু এখানে আমি লিখবো হচ্ছে কি হি ওয়াজ, তার সাথে আমি কি লিখতেছি, রিওয়ার্ডেড। তাহলে আমি এতভাবে কিন্তু আমি সেন্টেন্সটা কি করতে পারবো, কারেকশন করতে পারবো। কিন্তু শুধু কমা দিয়ে আমরা কিন্তু কখনোই দুইটা ক্লোজকে কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না। তাহলে এই যে চারভাবে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়েছে। মানে সেমি কমাটা আমি বলেছিলাম কার মতো কাজ করে, ফুল স্টপের ন্যায় কাজ করে। যেমন আমি যদি এখানে লিখি যে হি ডিড নট ওয়ার্ক, এরপর আমি কি দিলাম, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ দিয়ে আমি এখানে কি লিখলাম, হি ওয়াজ রিওয়ার্ডেড। এই দুটো সেন্টেন্স কিন্তু একই, কারণ আমাদের সেমি কমাটা সবসময়ের জন্য কিসের কাজ করে, ফুল স্টপের ন্যায় কাজ করে।
তাহলে এতভাবে আমি কিন্তু সেন্টেন্সটাকে কিন্তু কি করেছি, কারেকশন করেছি। কিন্তু শুধু কমা দিয়ে আমরা কিন্তু কখনোই দুইটা ক্লোজকে যুক্ত করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কি হবে, ভুল হবে। তাহলে আমাদের এই নিয়মের মূল কথা হচ্ছে, যদি আমাদের সেন্টেন্সে আমাদের কি দেওয়া থাকে, একটা ক্লোজ যদি দেওয়া থাকে, তাহলে আমার ক্লোজ মার্কার দরকার নাই। কিন্তু সেন্টেন্স একটা, ক্লোজ দুইটা, তখনই আমাদের কি লাগবে, ক্লোজ মার্কার কিন্তু আমাদের ইউজ করতে হবে, মাস্ট বি। তো আমরা আশা করি সবাই এই নিয়মটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয় একটু বলি, যে এখানে দোয়াল জায়গায় যদি আমি আরেকটা ক্লোজ মার্কার দিতাম, সাপোজ আমি যদি বলতাম হোয়ার ডিড নট ওয়ার্ক, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, সে কোথায় কাজ করেনি। হোয়ার কিন্তু একটা ক্লোজ মার্কার, কিন্তু আমি যদি বলি যে হোয়ার হি ডিড নট ওয়ার্ক, সে কোথায় কাজ করেনি, হি ওয়াজ রিওয়ার্ডেড, সে পুরস্কৃত হয়েছিল, তাহলে কিন্তু আমাদের অর্থটা কিন্তু মিলে না। অর্থাৎ আবার যদি বলি হোয়াট হি ডিড নট ওয়ার্ক, হি ওয়াজ রিওয়ার্ডেড, তাহলে কিন্তু অর্থটা মিলবে না। তার মানে আমাদের এখানে এমন একটা ক্লোজ মার্কার ইউজ করতে হবে যার সাথে পুরো সেন্টেন্সের অর্থটা কি করে, ম্যাচ করে। তো আমরা আশা করি রুল নাম্বার 2টা বুঝতে পেরেছি। তো আমাদের রুল নাম্বার 2 এই পর্যন্তই, এবং সেই সাথে সাথে আমি ক্লজের মেইন রুলের পার্ট 1 আমি এখানে শেষ করছি। পার্ট 2 হচ্ছে আমাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লোজের পার্ট 1 আমরা এখানে শেষ করছি। তো দেখা হবে ক্লজের পার্ট 2তে। সে পর্যন্ত সবাই আমরা ভালো থাকবো। তো সেই শুভকামনাই পার্ট 1 এ পর্যন্তই।